শিখেছি অনেক। আর শেষ পরীক্ষার কথা তো ভুলতেই পারি না, কারণ ম্যাম আগে না বললে বোধহয় আমার সার্টিফিকেটটা পাওয়া হতো না। তো সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক সময় আমাদের দিয়েছেন। ও কাজ করেছে ঠিকই, আমি সঙ্গে ছিলাম, কিন্তু ও এমন একটা অসময়ে কাজ করেছে, তখন ফুল ফ্লেজেড কোভিড চলছে, না ও বেরোতে পারছে না আমি বেরোতে পারছি, ফোনে ফোনে সব কথা হচ্ছে। তার মধ্যেও আমি যেভাবে ওকে বলেছি, শি ইজ ভেরি অবিডিয়েন্ট, আমি যেভাবে ওকে বলেছি যতটা পেরেছে। আজকে ওর মায়ের শরীর খারাপ, কালকে প্রিয়াঙ্কা ওর মায়ের শরীর খারাপ, মানে বিভিন্ন ঘটনা লেগেই ছিল। তার মধ্যেও ও মানে পুরো এফোর্ট দিয়ে কোথায় যাত্রাপাড়া, এখানে যা ওখানে যা সেখানে যা, এই কর, ও যতটা সম্ভব ওর পরিশ্রম দিয়ে, ওর সাহস দিয়ে, ওর ইচ্ছা দিয়ে সেটাকে সম্পূর্ণ করেছে। মানে খুব ফরচুনেট, আমারও ভালো লাগে। আমার সব স্কলাররা এক এক করে বেরিয়ে যাচ্ছে, অনেকগুলো স্কলার আমার। যাই হোক, তার মধ্যে লুম্বিনীরও কাজ শেষ হয়েছে। ও একটা সুন্দর জায়গা নিয়ে কাজ করেছে, যাত্রাতে নৃত্যের প্রয়োগ। এটা আমি ওকে বলেছিলাম, কারণ সাধারণত যাত্রা দিয়ে সবাই নাচ, অমুক তমুক, হ্যান ত্যান, কম্পারেটিভ স্টাডি, অমুক তমুক। আমি বললাম যাত্রাটা তো প্রায় হারিয়েই যাচ্ছে, এই ফর্মটা তুই যাত্রার উপর কাজ কর। যাই হোক, ও করেছে, পরিশ্রম করেছে, তার ফল ও পেয়েছে। সেজন্য ও যত না খুশি, আমি তার থেকে অনেক বেশি খুশি। থ্যাংক ইউ। ও খুব সহযোগিতা করছে। নাট্যকলায় নৃত্যের প্রয়োগ এইটাই ছিল বিষয়, কিন্তু বিষয়টা ছিল অনেক বড়। মানে গিরিশ যুগ বলতে গেলে অনেক বলতে হবে, শিশির যুগ বলতে গেলে শিশির ভাদুরীর সময় সঙ্গে যে পরিবর্তনটা হয়েছে আমি বলেছি, তারপরে গণনাট্য যে পরিবর্তনটা হয়েছে সেটুকুও বলেছি। জাস্ট মেন লাইনগুলো ছুঁয়ে গেলাম। কিন্তু যেদিন আমি বলেছি যে আমি এসে বলবো, সেদিন আমি ডেমো দিয়ে বলবো, এবং সেদিন আমি বিশ্লেষণ করবো, ব্যাখ্যা দিয়ে বলবো যে এই সময় কি ছিল ঠিক, তারপরে কি চেঞ্জ হয়েছে, তারপরে কি চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত অধুনা কিভাবে নাট্য পরিচালক বা প্রযোজকেরা কোন দিকে বেশি মনোনিবেশ করছেন, কিভাবে নাটক পরিবেশিত হচ্ছে বর্তমান ঘটনাগুলির উপর। এইটুকুই আজকে বলার ছিল, মূল বিষয় বা টপিক বা বিষয় এটাই ছিল। তবে আবার বলছি যে এর থেকে বেশি এখন বলার মতো আমারও আর এনার্জি নেই, আপনাদেরও ধৈর্য নেই, আর এদেরও অনেক দেরি করে দিয়েছি। সুতরাং শেষ একটা দিন আমি ফিক্স করে আমি এটা এসে টোটাল এটা ডেমো দিয়ে করে দিয়ে যাব। আমাদের সম্মাননা জানাচ্ছি ম্যামকে। আমাদের তরফ থেকে আপনি আমাদের ছোট্ট উপহার গ্রহণ করুন। উপহার তুলে দিচ্ছেন উপালি কুণ্ডু। আমাদের তপস্যার সকলের তরফ থেকে ছোট্ট একটি উপহার। স্মারক সম্মাননা আমি একটু পাঠ করে শোনাচ্ছি। সেই আপনার গানে আপনি বলিয়া আপনারে তারা ফুলাবে, স্নেহে আপনার দেহে সকল কর ভুলাবে, সুখে কোমল শয়নে রাখিয়া জীবন ঘুমের দোলায় দোলাবে। ফুল ফুটে ও ফোটার আনন্দে, সেই আনন্দে পৃথিবী হয় সুরভিত। আপনার জীবন ও সৃজন সৃষ্টির প্রবাহী উত্তরণ আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাকে সম্পর্কিত করে আমরা ধন্য দিচ্ছে আমাদের স্মারক সম্মাননা। বা মধ্যযুগের সময় যে সমস্ত নৃত্যের ইতিহাস আমরা পাই বা ইঙ্গিতপূর্ণ পরিবেশনার আমরা যে তথ্য পাই, তাতে দেখেছি যে সেই সময় কোনো রকম শাস্ত্রীয় নৃত্য শৈলীর প্রভাব ছিল না। মানুষ স্বতঃস্ফূর্ত, আগেই আমি বললাম, স্বতঃস্ফূর্ত আবেগে সঙ্গীত নৃত্য করত। সেটা সবটাই নিজের মনের
চিত্তের আনন্দের ভাব প্রকাশের জন্য। এবং এটার মধ্যে যদি বলি যে চৈতন্যদেবের একটা বিরাট ইয়ে আছে, তার একটা কন্ট্রিবিউশন আছে, অবদান। সেটা হচ্ছে তিনিও ভক্তিতে আপ্লুত হয়েই স্বতঃস্ফূর্ত ভাবে দুহাত বাড়িয়ে কৃষ্ণ নামে মাতোহারা হয়ে এবং বিভোর হয়ে তিনি যে নৃত্য করতেন, সেই নৃত্যের মধ্যেও আমরা কোনো জ্যামিতি ভিত্তিক কোনো পরিবেশন পাই না। সবটাই স্বতঃস্ফূর্ত, সবটাই ধর্মকেন্দ্রিক, ধর্মের মধ্যে আপ্লুত হয়ে বা আবেগে মিশ্রিত হয়ে। এইবার তারপরে যখন নাটকের যুগ, যখন প্রসেনিয়াম থিয়েটার হয়, তখনও যখন আমরা নাটকের পরিবেশন দেখি, যে সমস্ত আমরা তাকে আমরা কয়েকটা যুগে না ভাগ করলে সেই পরিবেশনগুলোর মানে বিভিন্ন কি বলবো ব্যবধানগুলো আমরা বুঝতে পারবো না। তো আমরা আগে চর্যাপদ, গীতগোবিন্দ, শেখরী যাত্রা যাই হয়ে থাকুক না কেন, সেগুলো যেমন গ্রামাঞ্চলের লোকনাট্য, তার মধ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই করতো। কিন্তু আস্তে আস্তে যখন আমরা গিরিশ ঘোষকে পাই বাংলার নাটকের অধ্যায়, তো সেখানে এবং সব জায়গাতেই আমরা দেখেছি হয় শৈবিজমের প্রভাব, তখনই কিছু মন্দির হয়েছে, তারপরে হচ্ছে বৈষ্ণব প্রভাব, তখন কিছু মন্দির হয়েছে, জৈন প্রভাব, তখন কিছু মন্দির হয়েছে, এবং তান্ত্রিক সহজিয়াদের প্রভাব, তখনও 64 যোগিনী, সেটা ভুবনেশ্বরেই আছে মন্দির। তো ন্যাচারালি আমরা যে কোনো শাস্ত্রীয় নৃত্যতেই দেখতে পাই যে ধর্মকেন্দ্রিক পরিবেশনা, অর্থাৎ কানু বিনা গীত নাই, কৃষ্ণ ছাড়া আমরা কোনো কিছুই কেউই ভেবে উঠতে পারেননি। বড় বড় গুরু বা যারা এই নৃত্যের কি বলবো ওটাকে কি বলবো রেপার্টার মানে পর্যায় তৈরি করেছেন, পরম্পরা বা পর্যায় তৈরি করেছেন, তারাও কৃষ্ণের উপর মানে হরি পার হয়ে যাচ্ছে। তাই তবু শুভ সন্ধ্যা বলতে হবে। আমি প্রথমেই বলি যে আজকের এই অনুষ্ঠানের জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমার বাহন ছিল কিন্তু চালক আসেনি, সে আসতে দেরি করে ফেলেছে। যদিও শ্রীরামপুর আমার খুব পরিচিত জায়গা, আমার ধারণা ছিল 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু আজকে রাস্তার প্রচন্ড পরিমাণে যানজটের জন্য যখন থেকে বালি ক্রস করেছি তারপর থেকে একইভাবে দাঁড়াতে আসছি। আমি নিজেও গাড়িতে বসে খুব ছটফট করছিলাম, কারণ আমাদের এরকম ভাবে অভ্যস্ত নয়। প্লাস হচ্ছে গিয়ে একটা কোথাও কোনো বক্তব্য রাখতে হলে সেই মানসিকতা বা সেই ধৈর্য নিয়ে আমরা যাই। এবং আমি এটাও বুঝতে পারছিলাম যে মেয়েটি বা যে ছেলেটি বা যারা আমার জন্য অপেক্ষমান, তারা যে কতটা অধৈর্য হচ্ছে, শুধু তা না বিরক্তি উৎপাদন হচ্ছে সেই ব্যাপারে এটা আমি বুঝতে পারছিলাম। শুধু তাই নয়, আমরা নিজেরা জানি যে যারা আসেন কিছু শোনবার জন্য, তারাও একটা সার্টেন টাইমের পর আর ধৈর্য রাখতে পারেন না, এটা খুব স্বাভাবিক। সেই জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত, কারণ আমার চালক একটা লাস্ট মোমেন্টে জানিয়েছে যে তিনি আগেও সকালে বলেছিলেন, তারপর আমি বলাতে তিনি রাজি হয়েছিলেন, কিন্তু হঠাৎ ডেকে বসলেন এবং 4:30-5:45 যখন বেরোবার সময় তখন উনি বললেন যে আমি আসতে পারবো না, আটকে গেছি। আবার অন্য এক জায়গায় অনুরোধ করে অনেক কষ্টে একজনকে পাওয়া গেল, সে আসতে দেরি হলো, আমার বেরোতে দেরি হলো, সব মিলেমিশে আমি এখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে। 2 নম্বর কথা হচ্ছে যে মানসিক প্রস্তুতি নিয়ে বলাটা থাকে, যারা শোনবার জন্য থাকেন তাদের সঙ্গে যে ইন্টারাকশনটা হয়, সেইটার মতো অবস্থায় এখন আমরা কেউ নেই। তবুও আমি যেহেতু যে কারণে আমরা এখানে এসেছি সেই কারণটা অতি সংক্ষিপ্ত একটি বক্তব্য আমি বলবো। তার সঙ্গে এটাও বলবো যে লুম্বিনী বা প্রিয়াঙ্কের এরপরে আর কোনো সেমিনার বলে আয়োজন করতে হবে না, একটা সবাইকে বলে অ্যাসেম্বল করুন, ছাত্রছাত্রী বা নাটকের ছেলেমেয়েরা যারা আছেন। আমি এখানে যেহেতু ও আমার অনেক পুরনো ছাত্রী, ও আমার পিএইচডি স্কলার, ওর সঙ্গে আমার খুব আন্তরিক একটা সম্পর্ক বরাবরই আছে। আমি যে কথা দিলাম যে আমি আমার
দু একজন ছাত্রছাত্রীকে নিয়ে যেটা আমরা ডেমোতে করে থাকি, নাটকের গান ও তার সঙ্গে নৃত্যের প্রয়োগ, কোন কোন নাটকে কিভাবে তার যুগ অনুযায়ী বা পর্যায় অনুযায়ী, সেটা আমি নিজেই দিয়ে যাব। ওকে বলতে হবে না, একটা শুধু দিন ধার্য করে আমাকে জানাবে যে এদিন সবাই অ্যাভেলেবেল ম্যাম, সেদিন 4টে 4:30, মানে একটু আগে আগে টাইম করে আমার সেটা আগে থেকে জানা থাকবে। আমি এসে এটা পূর্ণাঙ্গ যতটা আমরা করে থাকি বা করা প্রয়োজন ততটাই আমি ওদের এখানে করে যাব। এটা আমি আমার তরফ থেকে কথা দিলাম, কারণ আমি গাড়িতে বসে এটাই ভাবছিলাম দিট ইজ টু লেট। আর এই সময় ঠিক এই ধরনের বক্তব্যের সময় নয়, বা ঠিক সেরকম মানসিকতাও নেই না। তবু বলি, আজকের বিষয় ছিল বাংলা নাটকের নৃত্যকলার প্রয়োগ। বাংলা নাটকে নৃত্যকলার প্রয়োগ কখন, কেন, কিভাবে আমরা পেয়েছি। প্রথমে বলি, এটা একটা অত্যন্ত অনালোচিত বিষয়, যেটা আলোচনা করার জন্য আমি মাঝে মাঝেই ভাবনা করে থাকি, কারণ এর ওপর আমার একটু আগ্রহ বরাবরই ছিল এবং আছে, এবং আমি অনেক রকম পুস্তক পুস্তিকা দেখে লাইব্রেরি ওয়ার্ক করে যা কিছু সংগ্রহ করার চেষ্টা করি। কারণ নাটক এমনই একটি আমাদের শিল্প যেখানে বিভিন্ন উপাদানের সমাহার হয়। যেমন আমরা নৃত্য করি, মূলত আমরা নৃত্যশিল্পী, কিন্তু আমাদের নৃত্যশিল্পের মধ্যে কিন্তু অনেক উপাদান থাকে না। যেমন বাচিক বাক্য বা সংলাপ আমাদের প্রয়োজন হয় না, কিন্তু নাটক এমনই একটি শিল্পকলা যেখানে বিভিন্ন উপাদানের সমষ্টিগত প্রয়োগ থাকে, তবেই নাটক তৈরি হয়। আসলে বহু যুগ আগে থেকে, সৃষ্টির প্রথম থেকে মানুষ তার মনের আবেগে স্বতঃস্ফূর্ত সঙ্গীত নৃত্য করে থাকতো, অর্থাৎ হাত পা নাড়া বা যাই হোক ছন্দ মিলিয়ে না মিলিয়ে তারা করে থাকতো। তারপরে তার সঙ্গে যুক্ত হলো বিভিন্ন ভঙ্গি এবং কৌতুক ক্রিয়া, এবং তারপরে যুক্ত হলো কথা। এই সব কিছুর সমষ্টিগত মেলবন্ধনে তৈরি হলো নাটক, শুরু হলো একটি নতুন শিল্পের জন্ম হলো, সেটাকেই আমরা নাটক বলে থাকি। কিন্তু সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন নাট্যকার বা নাটক রচয়িতার হাত ধরে বিভিন্ন ভাবে এগিয়ে গেছে। প্রথমেই বলি যে 1795 যখন আমরা, আগে বলি যে গ্রামাঞ্চলের নাটকগুলো শুধু সঙ্গীত নৃত্য আধারিত হতো, স্বতঃস্ফূর্ত ভাবে খোলা আকাশের তলায় মানুষ তার ইচ্ছে মতো মনের আবেগ প্রকাশের জন্য পরিবেশন করত। কিন্তু শহরিয়া নাটকের মধ্যেও পরবর্তীকালে আমরা নৃত্যের প্রয়োগ পেয়েছি এবং দেখেছি, এবং সেটা খুব ভীষণভাবে ইঙ্গিতপূর্ণ। এত নিত্য নতুন ভাবে নৃত্যকলার প্রয়োগ সেখানে হয়েছে। প্রথমে আমরা পাই চর্যাপদ, সেখানেও সঙ্গীত নৃত্য। তারপরে গীতগোবিন্দ, সেখানেও সঙ্গীত নৃত্য। তারপরে চৈতন্য মঙ্গল, সেখানেও সঙ্গীত নৃত্য